আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানাবো, আওয়ামী লীগকে পলায়নপর রাজনৈতিক শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, ৭১-এর ২৫শে মার্চের মতো গত ৫ই আগস্ট কাপুরুষের মতো পালিয়ে গেছে তারা। এবারে জানাবো, হবিগঞ্জে ৩ মাস পর ৯ জনের মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ। হবিগঞ্জের বানিয়াচংয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত ৯ জনের মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ দিয়েছেন আদালত। হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিক আদালত মোহাম্মদ আব্দুল আলিম এ আদেশ দিয়েছেন। জানাবো, গণহত্যাকারীকে ১ ইঞ্চি জায়গাও দেওয়া হবে না, শফিকুল ইসলাম মাসুদ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, গণহত্যাকারীকে বাংলাদেশে কেন পৃথিবীর কোনো জায়গায় ১ ইঞ্চি জায়গাও দেওয়া হবে না। ঢাকায় একটি আলোচনা সভায় তিনি একথা বলেন। তার দেওয়া বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এদিকে আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার এবং বাকস্বাধীনতার। দেশে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। এজন্য সবাইকে ধৈর্য ধরবার আহ্বান জানিয়েছেন তিনি। এবারে থাকছে, বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কি বলেছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থার নতুন পরিচালক তুলসী। যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর হিসেবে তুলসী গ্যাবোর্ডকে বেছে নিয়েছেন। দেশটিতে হিন্দুদের বিষয় ধারাবাহিকভাবে সোচ্চার হতে দেখা গেছে এই সাবেক ডেমোক্র্যাটকে। এছাড়া অতীতে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন তিনি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের গোপন পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলে ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এর জবাবে গত ২৬শে অক্টোবর তেহরানে পাল্টা হামলা চালায় তেল আবিব। এই হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের গোপন একটি পরমাণু গবেষণা কেন্দ্র। হামলাটি সফল হয় এবং কেন্দ্রটির ব্যাপক ক্ষতি হয়েছে। তখন এই খবর ইরান গোপন রাখলেও শুক্রবার মার্কিন গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে তা প্রকাশ করা হয়েছে। এর বরাতে প্রতিবেদনে প্রকাশ করেছে দ্য টাইমস অফ ইসরায়েল। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাবেক এই বর্তমান কর্মকর্তারা ওই হামলার তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পারচিন সামরিক কমপ্লেক্সে চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গবেষণা কেন্দ্রটি তেহরানের প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। কর্মকর্তারা এও দাবি করেছেন, এই হামলায় ইরানের পরমাণু কর্মসূচি বড় ধাক্কা খেল। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আওয়ামী লীগ হচ্ছে পলায়নপর রাজনৈতিক শক্তি, মঈন খান। আওয়ামী লীগকে পলায়নপর রাজনৈতিক শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, ৭১-এর ২৫শে মার্চের মতো গত ৫ই আগস্ট কাপুরুষের মতো পালিয়ে গেছে তারা। শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুর শাহ আলী মাজারের সামনে জাতীয়তাবাদী বাউল দল আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মঈন খান এসব কথা বলেন। তিনি বলেন, ২৫শে মার্চ যখন পাক হানাদার বাহিনী নিরস্ত্র জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন স্বাধীনতার শক্তির দাবিদার আওয়ামী লীগ জনগণকে বিপদে ফেলে ভারতে পাড়ি দিয়েছিল। তখন দেশের পক্ষে স্বাধীনতার ঘোষণা করে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন শহীদ জিয়াউর রহমান। শুধু তাই নয়, সম্মুখ যুদ্ধও করেছিলেন। আওয়ামী লীগ হচ্ছে পলায়নপর রাজনৈতিক শক্তি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলার কোনো অধিকার আওয়ামী লীগের নেই। যেমনটা ৭১-এর ২৫শে মার্চের মতো গত ৫ই আগস্ট কাপুরুষের মতো পালিয়ে গেছে তারা। মঈন খান আরও বলেন, ৭১-এর হাতিয়ার, ৭৫-এর ৭ই নভেম্বরের ইতিহাস, ৯০-এর ইতিহাস এবং জুলাই বিপ্লবের ইতিহাস একই সূত্রে গাঁথা। সেই সূত্রটি হচ্ছে গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার। এটি চাওয়া কি জনগণের অপরাধ? যে গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্য স্বাধীনতা যুদ্ধ হয়েছিল ৭২ থেকে ৭৫ সালে, এই আওয়ামী লীগ সেই গণতন্ত্রের কবর রচনা করে দেশে একদলীয় বাকশাল শাসন কায়েম করেছিল। এছাড়া তিনি বলেন, আজ সত্যিকারের ইতিহাস নতুন প্রজন্মকে জানতে হবে। বিগত ১৬ বছর কোমলমতি শিশুদের আওয়ামী বাকশালী ট্যাবলেট খাওয়ানো হয়েছিল। বইয়ের সিলেবাস পরিবর্তন করে মিথ্যা ইতিহাস পড়ানো হয়েছে, কিন্তু কোনো কাজে লাগেনি। ৫ই আগস্ট নতুন প্রজন্মকে টিয়া পাখির মতো শেখানো ইতিহাস উপড়ে ফেলে এই নতুন প্রজন্ম, ছাত্র জনতা দেশে সত্যিকারের ইতিহাস উদিত করেছে। তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে আওয়ামী লীগ বিপদগামী করতে পারেনি। ৫ই আগস্ট দেশে সফল বিপ্লব সংঘটিত হয়েছে। দেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, তারা অন্যায়, অত্যাচার, হামলা মামলা সমর্থন করে না। পাশাপাশি তিনি বলেন, বিগত ২০ থেকে ২২ বছর যারা নতুন ভোটার হয়েছেন
তারা ভোট দিতে পারেননি। সেই ভোটের অধিকার নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষকে প্রস্তুত করেছেন। হবিগঞ্জে ৩ মাস পর ৯ জনের মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ। হবিগঞ্জের বানিয়াচকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত ৯ জনের মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ দিয়েছেন আদালত। হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক আদালত মোহাম্মদ আব্দুল আলিম এ আদেশ দিয়েছেন। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বানিয়াচং থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম। তিনি জানান, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বানিয়াচং উপজেলায় পুলিশের সাথে সংঘর্ষ হয়। এতে পুলিশ, সাংবাদিকসহ ১১ জন নিহত হন। পরে ৯ জন ছাত্র জনতা নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়। জাহাঙ্গীর আলম বলেন, পরবর্তীতে ১৩ অক্টোবর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মরদেহ কবর থেকে উত্তোলনের জন্য আদালতে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলার কাগজ দীর্ঘ পর্যালোচনা করে কবর থেকে মরদেহ উত্তোলনের আদেশ দেন। আদেশে আদালত বলেন, যেহেতু ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে, সেহেতু মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হলো। এসআই বলেন, ইতিমধ্যে আদালত থেকে জেলা প্রশাসকের কাছে ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য চিঠি দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হলে যে কোনো সময় কবর থেকে মরদেহ উত্তোলন করা হবে। এছাড়া আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ইতিমধ্যে এই মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে বানিয়াচংয়ে পুলিশের সাথে ছাত্র জনতার সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে ঘটনাস্থলে ৪ জন মারা যান। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর আরও ৫ জন মারা যান। এ ঘটনায় একজন পুলিশ, একজন সাংবাদিক সহ মোট ১১ জন মারা যান। গণহত্যাকারীকে ১ ইঞ্চি জায়গাও দেওয়া হবে না, শফিকুল ইসলাম মাসুদ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, গণহত্যাকারীকে বাংলাদেশে কেন, পৃথিবীর আর কোনো জায়গায় ১ ইঞ্চি জায়গাও দেওয়া হবে না। ঢাকায় একটি আলোচনা সভায় তিনি একথা বলেন। তার দেওয়া বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জামায়াতের নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন, ৯৫ মুসলমানের দেশে কেন আমাদের লড়াই করতে হবে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম নিয়ে? ৯৫ মুসলিমের দেশে কেন লড়াই করতে হবে একটি জলসা কিংবা মাহফিলের জন্য? ৯৫ মুসলিমের দেশে আজকে কেন হুমকি দেওয়া হবে গণহত্যাকারী আবার রাজপথে নামবে? তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, গণহত্যাকারীদের বাংলাদেশে কেন, পৃথিবীর আর কোনো জায়গায় ১ ইঞ্চি জায়গাও দেওয়া হবে না। যারা আজকে ফেসবুকে স্ট্যাটাস দেন, আসেন সবাই আমরা আজ দখল করে ফেলি 0 পয়েন্ট, আসেন আমরা দখল করে ফেলি অমুক জায়গা, আপনাদের আর দখল করতে হবে না। ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আরও বলেন, আপনারা মানুষকে গত ১৭ বছর অন্যায়ভাবে দখল করে রেখেছিলেন, আর গোটা বাংলাদেশ ৫৬,০০০ বর্গমাইল আমাদের তরুণ ছাত্র যুবকেরা তাদের রক্ত জীবন বাজি রেখে দখল করে নিয়েছে। এই জায়গায় ইসলামের বিজয় ছাড়া ১ ইঞ্চি জায়গাও আমরা ছেড়ে দেব না। সুতরাং ওই সব দখল বেদখলের হিসাব এখন শেষ। কারণ এই ছাত্র জনতা যে বিপ্লব তুলেছিল, উই ওয়ান্ট জাস্টিস, এটার শেষ প্রান্তে গিয়ে আমরা পৌঁছব। সেটার শেষ গল্প বলে আজ শেষ করছি। আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতার প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার এবং বাকস্বাধীনতার। দেশে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। এজন্য সবাইকে ধৈর্য ধরবার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সবাইকে সঙ্গে নিয়ে একটি সমাজ গড়ার আওয়াজ তুলেছে তরুণেরা। সামনের বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার এবং বাকস্বাধীনতার। তিনি বলেন, এই সভ্যতা আমাদের ব্যর্থ করেছে। শুধু পরিবেশের দিক দিয়েই নয়, মানুষ মুনাফার পেছনে মরিয়া হয়ে ওঠাও এর জন্য দায়ী। আসুন আমরা নতুন সভ্যতা তৈরি করি ৩-০ ভিত্তিতে, যেখানে সম্পাদককে কক্ষিগত করা হবে না, সবার মাঝে সমানভাবে বন্টন করা হবে। প্রধান উপদেষ্টা বলেন, বিদেশি অতিথিদের বলবো, আপনারা রাস্তাগুলো ঘুরে দেখুন, বাংলাদেশের তরুণদের মনের ভাষা বুঝতে পারবেন। তিনি আরও বলেন, নতুন একটি বিশ্ব গড়ার বিষয়ে ভাবতে হবে, যেখানে আমাদের তরুণরা নতুন একটি বাংলাদেশ বিষয়ে ভাবতে শিখিয়েছে আমাদের। প্রসঙ্গত, শনিবার শুরু হওয়া ৩ দিনব্যাপী সম্মেলন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশের থিম নির্ধারণ করা হয়েছে এই ফ্র্যাকচার্ড ওয়ার্ল্ড। এতে ৮০-টিরও বেশি দেশ থেকে ২০০ জনেরও বেশি আলোচক, ৩০০ জন প্রতিনিধি, ৮০০ জন অংশগ্রহণ করবেন।